ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষ সমান শ্রেণীর অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন নাহার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, ঘরে আছো। আজকে তোমাদের যে বিষয় পড়াবো, তোমরা ইতিমধ্যে আমরা পড়েছিলাম ইমানুয়েল কান্টের উপরে, অর্থাৎ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি মডার্ন, কোর্স নং 201। ইমানুয়েল কান্টের উপরে আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাস করিয়েছি, আর সেই ক্লাসে আমরা ক্রিটিক অফ পিরিয়ডিজম গ্রন্থের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো করেছি। কান্টের দর্শন, কান্টের জ্ঞানতত্ত্ব, কান্টের পূর্বতসিদ্ধ সংশ্লিষ্ট অবধারণ, তারপরে হচ্ছে কার্যকরণ, সম্পর্ক, বিভিন্ন বিষয়ে দেশকাল, পদ্ধতিক আকার, এই বিভিন্ন বিষয়ে কিন্তু কান্টের আমরা বিভিন্ন আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কান্টের, ইমানুয়েল কান্টের ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, অর্থাৎ ব্যবহারিক প্রজ্ঞার বিচার। এই ব্যবহারিক প্রজ্ঞার বিচার সম্পর্কে আমরা আজকে জানব। আসলে আমরা জানি মানুষের মনের তিনটি দিক আছে, এই যেমন বুদ্ধি, ইচ্ছা, অনুভূতি। কান্ট বুদ্ধি বা চিন্তনের বিস্তৃত আলোচনা করেছিলেন শুদ্ধ প্রজ্ঞার বিচার গ্রন্থে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আর আজকের আলোচনার বিষয় যেটা বললাম সেটা হচ্ছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, অর্থাৎ ব্যবহারিক প্রজ্ঞার বিচার। কান্টের এই নীতি দর্শন সম্পর্কিত আলোচনা, এখানে তিনি প্রজ্ঞাকে দুই ভাগে ভাগ করেছিলেন, সেটা হচ্ছে এক তাত্ত্বিক প্রজ্ঞা, আরটা হচ্ছে ব্যবহারিক প্রজ্ঞা। আর এরপরে আমরা যে আলোচনা করব সদিচ্ছা, বিনা সত্যে সৎ, সত্যহীন আদেশ, কর্তব্য সৎ ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। এই তাত্ত্বিক প্রজ্ঞা এবং ব্যবহারিক প্রজ্ঞা, আসলে এই প্রজ্ঞা মূলত এক, কিন্তু প্রয়োগের দিক থেকে এদের পার্থক্য আছে। ব্যবহারিক বা প্রয়োগ ও কার্যের দিক থেকে প্রজ্ঞাকে ব্যবহারিক প্রজ্ঞা বলে অভিহিত করা হয়। অর্থাৎ তাত্ত্বিক প্রজ্ঞার কাজ হলো জ্ঞান নিয়ে, আর ব্যবহারিক প্রজ্ঞার কাজ হলো নৈতিক নিয়ম মনোনয়ন করা। তো যখন আমরা নৈতিক নিয়ম অনুসারে ইচ্ছা করি তখন একে বলা হয় ব্যবহারিক প্রজ্ঞা। নৈতিক বিচারের মধ্যে যে পূর্বত সিদ্ধ উপাদান রয়েছে, ব্যবহারিক প্রজ্ঞা হচ্ছে সেটাকে অন্বেষণ করে। তাই এই জন্য নীতিবিজ্ঞানে সংশ্লেষণাত্মক পূর্বত সিদ্ধ বচন সম্ভব হয়, কারণ কান্টের মতে নৈতিক নিয়মের ভিত্তি হলো ব্যবহারিক প্রজ্ঞা। ব্যবহারিক প্রজ্ঞার ক্ষেত্রে সর্বপ্রত বস্তুর সত্যতা ও নিত্যতা সম্পর্কে কান্টের কোনো সংশয় ছিল না। তার মতে প্রজ্ঞা ইচ্ছাকে প্রভাবান্বিত করতে পারে এবং এ কারণেই ইচ্ছা স্বাধীনতা, অত্তর অমরতা ও ঈশ্বরের ধারণাগুলো নিশ্চয়তা ফিরে পায়। তো এই নিশ্চয়তা থেকে তাত্ত্বিক প্রজ্ঞা কিন্তু দিতে পারে না, এটা ব্যবহারিক প্রজ্ঞায় এই নিশ্চয়তা দিতে পারে। তো এই ব্যবহারিক প্রজ্ঞা অর্থাৎ কান্টের মতে তিনটি মূল সূত্রকে কেন্দ্র করেই বুদ্ধিমান সত্তা হিসেবে মানুষের কার্যকলাপ আবর্তিত হয়ে থাকে। প্রশ্ন হলো তিনটি, যে আমি কি কি বিষয় জানতে পারি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার কি কি কাজ করা উচিত, তৃতীয়ত হচ্ছে আমি কি আশা করতে পারি। অর্থাৎ এই তিনটি কোশ্চেন। তাহলে প্রথমটা বললাম যে আমি কি কি বিষয় জানতে পারি, দ্বিতীয়টা হচ্ছে আমার কি কি কাজ করা উচিত, তৃতীয় হচ্ছে আমি কি আশা করতে পারি। তাহলে দেখো যে প্রথম প্রশ্নটি হচ্ছে মনের ক্ষমতা ও সীমাবদ্ধতা সংক্রান্ত আলোচনা বা বিষয়, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নীতিবিদ্যার ব্যবহারিক সমস্যার সম্পর্কিত বিষয়, আর তৃতীয় প্রশ্নটির বিষয় হচ্ছে একাধারে ব্যবহারিক এবং তাত্ত্বিক। মানে যা আছে তাকে আমরা যেমন জানি, তেমনি যা হওয়া উচিত তাকে আমরা আশা করি। তা আমরা স্বাভাবিকভাবে সুখ আশা করি, কিন্তু বুদ্ধি আমাদের বাস্তবায়িত স্মরণ করিয়ে দেয় যে এই আশাকে বাস্তবায়িত করতে হলে আমাদের অবশ্যই সুখ প্রাপ্তির উপযুক্ত হতে হবে। তাই সুখের উপযুক্ত না হয়ে আমরা সুখের আশা করতে পারি না। সেক্ষেত্রে দেখা গেছে যে নৈতিক শর্তাবলী বলতে আমরা যা বুঝি
এরা হলো সুখ লাভের বুদ্ধিসম্মত শর্তাবলী। অভিজ্ঞতার পর্যবেক্ষণ থেকে কোনো প্রায়োগিক উপায়ে এসব সত্যের সন্ধান পাওয়া যায় না। এরা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব, তাই বুদ্ধি হচ্ছে এদের উৎস। আর এদের কল্যাণেই আমরা নিজেদের নৈতিক জগতের অধিবাসী বলে আমরা দাবি করতে পারি। এখন এই নৈতিক নিয়মকে যদি বুদ্ধিসম্মত হতে হয় এবং পুরস্কারের সাথে সাথে যদি উপযুক্ততা বা সদ্গুণের সংযোগ থাকে, তাহলে কিন্তু জগতের একটা নৈতিক সংগঠন থাকা দরকার। তাই কান্টের মতে এই নৈতিক নিয়ম একটি যথার্থ বিধান এবং ধ্রুব সত্য। তাই এই নৈতিকতার মূলে আছে মানুষের দায়িত্ববোধ বা কর্তব্যবোধ। তাই প্রকৃতির মধ্যে দায়িত্ববোধ আর কর্তব্যবোধ এগুলোকে কিন্তু পাওয়া যায় না। তাই মানুষের যুক্তি নীতি দর্শনই হচ্ছে ভিত্তি। এই নীতি দর্শনের উপরে ভিত্তি করেই, অর্থাৎ নীতি দর্শনের কাজই হচ্ছে এই বিশুদ্ধ কর্মসিদ্ধান্ত এবং তার নীতিকে পরীক্ষা করা। অর্থাৎ দার্শনিক তত্ত্ববিদ্যায় মূলনীতি যেমন তাত্ত্বিক যুক্তির পরীক্ষা করা হয়, তেমনি নৈতিক তত্ত্ববিদ্যার মূলনীতি হলো ব্যবহারিক যুক্তিকে এই সমালোচনার দৃষ্টি দিয়ে পরীক্ষা করা। তাই কান্টের মতে নীতিতত্ত্ব অপরিহার্যভাবে আবশ্যক, এর বিকল্প কোনো কিছু ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। তাই নৈতিক জ্ঞান হচ্ছে পূর্বত সিদ্ধ। তাই কান্টের মতে ইন্দ্রিয় অনুভবের প্রদত্ত বস্তু সম্পর্কে জ্ঞান ছাড়াও নৈতিক জ্ঞানকে আমাদের স্বীকার করে নিতে হয়। যেমন প্রত্যেক মানুষের সত্য কথা বলা উচিত, এ বাক্যটি এক ধরনের জ্ঞান। মানুষের কিভাবে তার আচরণ করা উচিত, এ বাক্যটিও কিন্তু জ্ঞানের কথায় প্রকাশ করে। তাই এই জ্ঞানটা হচ্ছে পূর্বত সিদ্ধ। তাই এই উল্লেখিত আমরা যে কথাটি বললাম, বাক্যটির সত্যতা নিরূপণ করা কিন্তু যায় না, কারণ মানুষের মন হচ্ছে আচরণ নিরপেক্ষ। এখন এক্ষেত্রে দেখা গেছে যে একটা বাক্য পূর্বত সিদ্ধ ও পূর্বত সিদ্ধতার এর লক্ষণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনিবার্যতা ও সার্বিকতা। এখন আমরা দেখব যে সদিচ্ছা বিনা সত্যের সৎ, অর্থাৎ গুড উইল যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি যে যেহেতু সদিচ্ছা বিনা সত্যের সৎ, সেহেতু কোনো অবস্থাতেই এটা মন্দ হতে পারে না। তাই সদিচ্ছা হলো একটা উজ্জ্বল রত্ন, যা নিজ দীপ্তিতে দীপ্যমান হয়। কান্টের মতে ইচ্ছা হচ্ছে কর্তব্যের জন্য কাজ করে বলেই একে সদিচ্ছা বলা হয়। কর্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং কর্তব্যের জন্যই করা, এই দুই প্রকার কাজের মধ্যে পার্থক্য করে কান্ট বলেন যে যে কাজ কর্তব্যের জন্য করা হয় তার নৈতিক মূল্য আছে। অর্থাৎ কর্তব্যের পাশাপাশি ইচ্ছা থাকলেই তাকে সদিচ্ছা বলা হয়। অর্থাৎ নৈতিক বাধ্যবাধকতা থেকেই সদিচ্ছার সৃষ্টি হয়। তাই কান্টের মতেই কেবল এই কর্তব্যের কথা মনে রেখে যদি কাজ করা হয়, তবেই কর্তব্যের জন্য কর্তব্য করা হবে। তাই এই কর্তব্যের জন্য কাজ করাকে কান্ট বলেছেন নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ শ্রদ্ধা বশত কাজ করা। যে কাজের নৈতিক মূল্য আছে, অর্থাৎ সেই কাজটাই হচ্ছে প্রকৃতপক্ষ আমরা জ্ঞানের কাজ বলে মনে করি। এই নৈতিক মূল্য উদ্ভূত হয় সেই নীতি থেকে, যে নীতি অনুযায়ী কর্মকর্তা কাজ করার ইচ্ছা করে। কাজে ইচ্ছা হচ্ছে নিজ গুণেই সৎ, অর্থাৎ সদিচ্ছা কর্তব্য করার মধ্যে দিয়েই প্রকাশ পায় এবং কর্তব্য হলো নিয়মের প্রতি শ্রদ্ধাবশত কাজ করার অনিবার্যতা এবং নিয়ম হলো এই সার্বিক। এখন আমরা দেখব যে এই তাহলে আমরা বলছি যে সদিচ্ছা নিজে নিজে সৎ, কর্তব্যের জন্য কর্তব্য, অর্থাৎ অনেকগুলো জিনিস যেটা আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি বা করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে নিয়মকে যদি আমরা শ্রদ্ধা করি, তাহলে সেখানে আমাদের সকল কিছুর প্রতি একটা কাজ করার একটা স্পৃহা কিংবা কাজের প্রতি একটা দায়িত্বশীলতা, একটা কর্তব্যপরায়ণতা এটা চলে আসে। আর এটাই হচ্ছে তার প্রকাশ করার, অর্থাৎ এই কাজ করার হচ্ছে অনিবার্যতা, আর এই নিয়মটাই হলো সার্বিক। এখন যেটা আলোচনা করব সত্যহীন আদেশ, অর্থাৎ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এটা কান্ট বলেছেন যে কান্টের মতে নৈতিক নিয়ম হলো সত্যহীন আদেশ। এই আদেশ হচ্ছে তিন ধরনের। প্রথমত সত্তাধীন আদেশ, অর্থাৎ উদ্দেশ্য সিদ্ধির জন্য সম্পাদিত করে। আরটা হচ্ছে যুক্তিমূলক আদেশ, অর্থাৎ
যেখানে তুমি সুখ চাও বা তোমার সুখ মানে সুতরাং তোমার এভাবে এমনভাবে কাজ করা উচিত যেখানে তুমি সুখ পেতে পারো। তৃতীয়ত হচ্ছে সত্য নিরপেক্ষ আদেশ, অর্থাৎ নৈতিক নিয়ম কিছু করার জন্য যে আদেশ করবে কোনো লক্ষ্যকে লাভ করার উপায় রূপে নয়। এই সত্য নিরপেক্ষ আদর্শকে কিন্তু কান্ট বলেছেন নৈতিক আদেশ। কারণ সত্যহীন আদেশ এবং দৃঢ় উক্তিমূলক আদেশ নৈতিক আদেশ নয়, এগুলো হচ্ছে সত্য সাপেক্ষ। আর কান্টের সত্যহীন আদেশ হলো যে কর্মনীতিকে বিশ্বজনীন আইনে রূপ দেওয়া যায় বা সেইভাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ সেই অনুযায়ী কাজ করা। তাই মানুষের কর্ম এবং আচরণের মূল উদ্দেশ্য যদি সৎ বা বিশুদ্ধ না হয়, তাহলে তার আচরণকে আমরা নৈতিক দিক থেকে যথার্থ বা মূল্যবান বলা চলে না। তাহলে এই বিশ্ব কারো বলেন যে যথার্থ বলে কিছু হতে হলে ব্যক্তির আচরণকে অবশ্যই তার কর্তব্যবোধ থেকে উদ্ভূত হতে হবে। এক্ষেত্রে দেখা গেছে যে প্রজ্ঞাসম্পন্ন সৎ নৈতিক মানুষের আবেগ যা প্রবৃত্তি দ্বারা চালিত না হয়ে শুধুমাত্র দায়িত্ব এবং কর্তব্যবোধ দ্বারা চালিত হবে। তাই বলা যায় যে কোনো সার্বিক নীতি বা নিয়ম অনুসারে কাজ করার কর্তব্য যদি উদ্দেশ্য যদি সৎ ও সার্বিক নীতির উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে যে কোনো কাজের নৈতিক বিচারের মূল্যবান বলে স্বীকৃত হবে। আমরা যদি সৎ ও নৈতিক কাজ করি, এজন্য নয় যে এ থেকে আমরা বিশেষ কোনো স্বার্থ উদ্ধার করব, বরং এজন্য যে কাজটি প্রকৃতপক্ষে শুভ বা সঠিক, অর্থাৎ যে কাজটি শুভ, মঙ্গলকর বা কল্যাণকর, সেটাই হচ্ছে আমাদের করা উচিত। তা প্রশ্ন উঠতে পারে যে সৎ কর্ম বা আচরণের মৌল নীতিটা তাহলে কি? এর উত্তরে কান্ট বলেছিলেন সত্যহীন আদেশ। অর্থাৎ এর অর্থ হচ্ছে এই যে যথার্থ নৈতিক আচরণ একটি সার্বিক সূত্রের উপর প্রতিষ্ঠিত। এই সার্বিক সূত্রটি তাহলে কি? সেক্ষেত্রেই এই সূত্রটির নির্দেশটি এরকমই ছিল যে এমন নিয়ম অনুসারে কাজ করা উচিত যে নিয়মকে সার্বজনীন নিয়মে পরিণত করা যায় এবং ইচ্ছা করলেই সেটা আমরা করতে পারি। কান্টের এই সূত্র অভিজ্ঞতা থেকেই প্রাপ্ত নয়, কারণ তিনি যে সার্বিক আদর্শ কর্তব্য বোধের কথা বলেছেন তা অভিজ্ঞতার ফলশ্রুতি নয়। তাই মানুষের নৈতিক আচরণ আমরা প্রায়শ দেখি যে অব্যাহত কামনা, বাসনা বা ক্ষুদ্র স্বার্থ দ্বারা এমনভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে যেখানে কোনো যুক্তি কখনো পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না। আর এই কারণেই সদিচ্ছা কখনো তার পরিপূর্ণ বিশুদ্ধতা নিয়ে মানুষের আচরণ প্রতিষ্ঠা লাভ করে না। তাই কান্ট বলেন যে নৈতিক আচরণ মানেই অন্যান্য মানুষের লক্ষ্যে পরিলক্ষিত পরিচালিত আচরণ। তাই মানুষ মাত্রই হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন। এই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ বলেই মানুষের পক্ষে কিন্তু সবকিছু বুঝে নৈতিক নিয়ম অনুসরণ করে কাজ করতে পারে। তাই কান্টের মতে অনুসারে এমন নিয়ম অনুসারে কাজ করো যে তোমার নিয়মের মাধ্যমে তোমার কর্ম সিদ্ধান্তটি বিশ্বজনীন প্রকৃতির আইনের পর্যবসিত হতে পারে। অর্থাৎ কান্টের মতে নৈতিক নিয়ম হলো সার্বভৌম বা সার্বিক। এই সত্যহীন আদেশের এই রূপটি হলো প্রাকৃতিক জগতের পরিপ্রেক্ষিতে। এখানে বলা দরকার যে প্রকৃতি কথাটি আইন ও কার্যকর নীতির রাজ্যকে বোঝায়। অর্থাৎ সত্যহীন আদেশ হচ্ছে একটা আইন, আর এই আইন ও নীতির রাজ্যে এই আদেশ আত্মপ্রকাশ করে। যেমন একজন লোক যদি অভাবের তাড়নায় মিথ্যা আদা করে টাকা ধার করে এবং তা যদি বিশ্বজনীন আইন রূপে দাঁড়িয়ে যায়, সেগুলো তাহলে বিশ্বজনীন প্রাকৃত আইন হিসাবে আত্মবিরোধিতা দেখা দেবে। সুতরাং এক্ষেত্রে অদা প্রতারণা বলে পরিচালিত হবে। এখন তাহলে অদা করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তাই কর্তব্য ভঙ্গ করা যদি কারোর কাজের আদর্শ হয় আর যদি বিশ্বজনীন আদর্শ হয়, তাহলে কেউ কর্তব্য কাজ করবে না। তাহলে কান্টের মতে মানুষকে সবসময় স্বীয় মূল্যে মূল্যবান অর্থাৎ বস্তুরূপে গণ্য করতে হবে, কখনো শুধু উপায় হিসেবে গণ্য না করাই উচিত। তাই মানুষ বুদ্ধিজীবী, আর বুদ্ধিজীবী প্রাণীর বৈশিষ্ট্য হলো যে তারা
সার্বভৌম যুক্তির অধিকারী। প্রত্যেক মানুষ নিজেই তার উদ্দেশ্য। অন্য কোনো সাধনের জন্য মানুষকে উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয়। তো এটা তো আমরা সাধারণত আসলে জানি যে আসলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আর এই নীতি মানুষের হচ্ছে আত্মভিত্তিক নীতি বলে মনে হয়। তাই এই প্রসঙ্গে কান্ট বলেন যে কেউ যদি স্বেচ্ছায় অন্যের সুখের ব্যাঘাত না ঘটিয়েও অন্যের সুখের প্রতি অমনোযোগী হয়, তাহলে মানবতা বলে কিছু থাকে না। তাহলে দেখো যে আমাদের প্রত্যেকের এই অন্যের মানবিক কল্যাণের কথা চিন্তা করেই কাজ করতে হয়, তাহলে থাকে না। এটা কিন্তু শুধু তা নয়, কারণ প্রত্যেক মানুষ যদি অন্যের সুখ লাভের জন্য সহায়তা না করে, তবে মানবতা, মূল্যবোধ এই নীতিটি অর্থহীন হয়ে পড়ে। তাই যে নীতি দুটি আলোচনা আমরা করলাম, প্রথমত হচ্ছে সদিচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সত্যহীন আদেশ। এখান থেকে আমরা একটা তৃতীয় ব্যবহারিক নীতি অনুসৃত হয়, অর্থাৎ প্রত্যেকটি বুদ্ধিজীবী সত্তার একটা ইচ্ছাবৃত্তির বিশ্বজনীন আইন প্রণয়নের অধিকার রাখে। অর্থাৎ ইচ্ছাবৃত্তি নিজেই সার্বজনীন বা বিশ্বজনীন বিধানকর্তা। মানুষ এমনভাবে আচরণ করবে যাতে সে মনে করে সে এক আদর্শ সমাজের সত্য, যেখানে প্রতিটা ব্যক্তি একাধারে রাজা ও প্রজা। অর্থাৎ কান্ট এই রাজ্যকে লক্ষ্য সমষ্টির রাজ্য বলে অভিহিত করেছেন। কোনো ব্যক্তি এই রাজ্যে বিশ্বজনীন আইন প্রদান করবার সাথে সাথে নিজেকে সে আইনের অধীন বলে মনে করতে হবে। তাহলে যে ব্যক্তি সেই রাজ্যের সভ্য, এই অর্থে যে ওই রাজ্যের সে রাজা। তো কান্টের মতে মৌলিক নীতি অনুযায়ী কাজ করবার অপরিহার্যতার অন্য নাম হলো কর্তব্য। কান্টের ইচ্ছার স্বশাসন বা ইচ্ছা প্রশাসনের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছেন, কারণ তার মতে মানুষের ইচ্ছা যখন বিচার বুদ্ধি দ্বারা প্রণোদিত হয়ে কাজ করে তখন হয় তা স্বশাসিত, কিন্তু মানুষ যখন আবেগের বশবর্তী হয়ে অন্ধ কামনা বাসনায় উন্মত্ত হয় বা সুখ দুঃখ ও অন্যান্য অনুভূতির দ্বারা অভিভূত কাজ করে, তখন সেই ইচ্ছাকে বলা হয় পরশাসিত। এখন দেখব যে এই স্বশাসিত এবং পরশাসিত, কান্ট বলেন যে নৈতিক ইচ্ছা কখনো স্বার্থের দ্বারা পরিণত হতে পারে না, কাজেই নৈতিক ইচ্ছায় পরশাসিত নয়, এটা স্বশাসিত। আর ইচ্ছা স্বশাসনের এই ধারণাটি প্রচ্ছন্ন রয়েছে সত্যহীন আদেশ এই ধারণার মধ্যে। এখন আমরা দেখব যে কর্তব্য এবং সদিচ্ছা, অর্থাৎ ডিউটি অ্যান্ড উইল। কারণ মনে করেন যে ইচ্ছা কর্তব্যের জন্য ক্রিয়া করে, তাই হচ্ছে সদিচ্ছা। তা কেবল যে কাজ কর্তব্যের জন্য করা হয় সেসব কাজের কিন্তু নৈতিক মূল্য আছে। যেমন আত্মরক্ষা করা কর্তব্য, কিন্তু যে কোনো ব্যক্তিরই এটা করার একটা অব্যবহত ইচ্ছা রয়েছে, কিন্তু আমি যদি আত্মরক্ষা করি এই ভেবে যে এটা করার আমার ইচ্ছা আছে, কিন্তু কান্টের মতে এই ধরনের কাজের কোনো নৈতিক মূল্য নেই। সেক্ষেত্রে এই আমার কাজের কোন নৈতিক মূল্য থাকতে হবে, অর্থাৎ কর্তব্যবোধ আমাদের আত্মরক্ষা করতে হবে। তা জীববৃত্তির ও বুদ্ধিবৃত্তির বিরোধ নৈতিক জীবনে কিন্তু অপরিহার্য। কামনা প্রলোভনকে যত নৈতিক উৎকর্ষ হবে ততই কিন্তু অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিরোধ করা যায়। কাজে নৈতিক উৎকর্ষ তত অধিক হবে। তো আসলে কর্তব্য করতে গিয়ে কর্তব্য করার ইচ্ছাকে যত বেশি ঘৃণা করা যাবে তত অধিক নীতিনষ্ট হয়ে উঠবে মানুষ। তাই কান্টের মতে কর্তব্য করার জন্য কোনো ব্যক্তিকে তার মন্দ প্রবণতাকে যত বেশি অতিক্রম করতে পারবে তার কাজের নৈতিক গুণ তত বাড়বে। তাই কেবল কর্তব্যের জন্য কর্তব্য করতে হবে, এক্ষেত্রে স্নেহ, দয়া, মায়া, মমতা কোনো কিছুর কিন্তু স্থান নেই। তাই যদি সহানুভূতি বশত কোনো ব্যক্তি অপরের ভালো কাজ করে, তাহলে তা সেই কাজের কোনো নৈতিক মূল্য থাকে না। অর্থাৎ সেটা করতে হবে একেবারে নিজের মতো করে, দায়িত্ব বা কর্তব্যবোধের মনে করে। যাই হোক, এটাই ছিল আমাদের কর্তব্য এবং ইচ্ছা।
এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবহারিক প্রজ্ঞার স্বীকার্য সত্য। এই ব্যবহারিক প্রজ্ঞার স্বীকার্য সত্য অর্থাৎ ইচ্ছা, স্বাধীনতা, আত্মার অমরতা, ঈশ্বর, এদেরকে তাত্ত্বিক দিক থেকে ব্যবহার করা যায় না। তাই কান্ট নৈতিক দিক থেকে ব্যবহার করার জন্য এগুলিকে ব্যবহারিক প্রজ্ঞার স্বীকার্য সত্য বলে গণ্য করেছেন। ইচ্ছা স্বাধীনতা যে আছে তাত্ত্বিক দিক থেকে একথার এমন কিন্তু দেখা যায় না, কিন্তু নৈতিক নিয়ম অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাকে অনুমান করার জন্য আমাদের বাধ্য করে। কারণ ইচ্ছা স্বাধীনতা নৈতিকতার পরম নীতি, অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে যুক্ত। সৎ হওয়া বা না হওয়া আমাদের কর্তব্য বলে তখনই বিবেচিত হবে যখন সৎ হওয়া বা না হওয়া আমাদের স্বাধীন ইচ্ছার আওতাধীন হবে। তাই এখানে প্রশ্ন আসে যে কার্যকরণ নিয়ম সমগ্র প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে এবং ব্যক্তির কাজের বেলায় সে নিয়ন্ত্রণ হচ্ছে প্রত্যক্ষযোগ্য। এখন ব্যক্তি যদি স্বাধীন হয় তবে তাকে এই কার্যকরণ নিয়মের ঊর্ধ্বে যেতে হবে, কারণ কার্যকরণ নিয়মে পরিচালিত এই প্রাকৃতিক জগৎ এক স্বরূপত বস্তুর জগতের উপর কিন্তু প্রতিষ্ঠিত। তাহলে সেইভাবে যদি ব্যক্তির জীবনের প্রতিটি কাজ যদি কার্যকরণের ফলশ্রুতি, তবু সমগ্র ব্যক্তি জীবন স্বরূপত বস্তু হিসাবে ব্যক্তির যে বুদ্ধিসম্মত চরিত্র রয়েছে তার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত, সুতরাং সে স্বাধীন। তাই কান্টের মতে ব্যক্তির অস্তিত্বের জন্য ঈশ্বর দায়ী হতে পারেন, কিন্তু ব্যক্তির আচরণের জন্য কিন্তু ব্যক্তি দায়ী, কারণ ব্যক্তির কৃতকর্ম, তার কাজকর্ম সবকিছুর জন্য ব্যক্তি নিজে দায়ী। তাই ইচ্ছার স্বাধীনতা না থাকলে তার দায়িত্ববোধ জন্মায় না এবং সেক্ষেত্রে তার নৈতিক মূল্য ও আরোপ করা যায় না। আর আত্মরমতা হলো ব্যবহারিক বিচার বুদ্ধির দ্বিতীয় স্বীকার্য সত্য। এটা হলো পরম কল্যাণের ধারণার সাথে সম্পর্কিত এবং এই পরম কল্যাণ হলো সত্যতা ও সুখের অর্থাৎ পূর্ণ কল্যাণের দুটি উপাদানের মধ্যে সমন্বয়কারী অর্থাৎ সংশ্লেষণাত্মক সম্বন্ধ। কারণ সততা ও সুখ উৎপন্ন করে। পরম কল্যাণ হলো নৈতিক নিয়মের সাথে ইচ্ছা ও অনুভূতির পরিপূর্ণ সঙ্গতি, কিন্তু এটা হচ্ছে পরম কল্যাণ। তাছাড়া এই পৃথিবীতে আমরা যখন দেখি অর্থাৎ ব্যক্তিরাই ধনসম্পদে সুখী, জীবনে উন্নতি করে, অপরপক্ষে সৎ ব্যক্তিরা কষ্টভোগ করে, অনেক সময় তাদের জীবনে চরম দুর্গতি বা দুর্যোগ নেমে আসে, কিন্তু নৈতিকতার দিক থেকে সৎ ব্যক্তি কিন্তু সুখী হবে এবং নৈতিক জীবনের জন্য পুরস্কৃত পাওয়া হবে। সুতরাং দেখা যায় নৈতিক নিয়মের প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও সৎ ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি দ্বারা পুরস্কৃত হচ্ছে না, কিন্তু মরণোত্তর জীবনে সে সততার পুরস্কার পায়। তাই আত্মার অমর বললেই সেটা, আত্মাকে সেজন্য অমর বললেই সেটা সম্ভব হয়। তো যে নৈতিক নিয়ম দ্বিতীয় স্তরে আমরা বলি সত্যকে গ্রহণ করে আমাদেরকে প্রণোদিত করে, সেই নৈতিক নিয়মই তৃতীয় স্বীকার্য সত্য অর্থাৎ ঈশ্বরকে সত্যরূপে গ্রহণ করতে প্রণোদিত করে। মরণোত্তর জীবনে পরম কল্যাণকে পাওয়া যায়, কিন্তু সেই পরম কল্যাণ হলো সততার সাথে সুখের সমন্বয়। এই দুটির মাঝে সমন্বয়কারী সত্য হলো ঈশ্বর। তিনি হলেন প্রাকৃতিক ও নৈতিক জগতের শাসক। তা এই কান্টের নীতি দর্শনের মৌলিক কথা হলো সত্যহীন আদেশ। তিনি নৈতিক নিয়মকে সত্যহীন আদেশ রূপে চিহ্নিত করেছেন। এই সত্যহীন আদেশ থেকে যে নৈতিক আচরণের উদ্ভব তার মূলে আছে অতীন্দ্রিয় আত্মা, অর্থাৎ এই আত্মার স্থান এক অতীন্দ্রিয় জগৎ। তাই এই অতীন্দ্রিয় জগৎ থেকে এই অতীন্দ্রিয় আত্মা ইন্দ্রিয় জগতের বিচিত্র কর্মস্রোতে কিভাবে বস্তু জগতে সম্ভব এবং প্রাকৃতিক কার্য ও কারণে আত্মা কি করে স্বাধীন কর্মের অবতারণা করে তা কিন্তু আমরা জানি না, কিন্তু তবুও আমরা নিরন্তর ভাবে এমনভাবে কাজ করে যাচ্ছি যে আমাদের ইচ্ছা স্বাধীন এবং আমরা স্বাচ্ছন্দ্যে এর গতি প্রকৃতি প্রচালিত নিয়ন্ত্রণ করতে পারি। কান্টের মতে ইচ্ছার স্বাধীন ও কান্টের মতে এই ঈশ্বর, ইচ্ছা স্বাধীনতা, আত্মার অমরতা এদের অস্তিত্ব মেনে নেওয়া আমাদের কর্তব্য নয়, অর্থাৎ এদের অস্তিত্ব অস্বীকার করা কেউ অনৈতিক কিছু নেই, কিন্তু সুখ ও সদ্গুণের সংযোগ প্রতিষ্ঠায় সাধ্যরূপ চেষ্টা করা এবং অন্যান্যের প্রতি সুবিচার, এটা হচ্ছে নৈতিকতার অর্থাৎ
করার ভিত্তিতে আমরা যে আচরণটা যে করার নির্দেশে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে নৈতিকতা থেকে, অর্থাৎ ঈশ্বর, স্বাধীনতা ও অমরত্বের বাস্তবতা যে একটি অনিবার্য নৈতিক স্বতঃসিদ্ধ, এ থেকে এদের স্বরূপ সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না। বস্তুত ব্যবহারিক বুদ্ধির প্রয়োজনের দিক থেকে ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও মঙ্গলময় সত্তা হিসেবে আমরা ভেবে থাকি, কিন্তু নৈতিক প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ঐশী সত্তা সম্পর্কিত এসব ধারণা থেকে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে কোনো সঠিক জ্ঞান কিন্তু পাওয়া যায় না। কারণ মানুষ মাত্রই হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন এবং বুদ্ধিমান সত্তা হিসাবে প্রত্যেকেই নিজের কল্যাণ খুঁজে পায় এবং তার প্রকৃতি সচেতন বাস্তবায়নের মধ্যে দিয়ে। এখন এই যে প্রজ্ঞাবান আমরা প্রত্যেকে নিজের মধ্যে যে মূল্য লক্ষ্য করি সেটা হচ্ছে অন্যের মধ্যেও কিন্তু সেই একই মূল্য আমরা দেখি, আর সেটা স্বীকার করা হচ্ছে আমাদের নৈতিক আচরণের ভিত্তি। যে সূত্র নৈতিক আচরণের নির্দেশ বহন করে সেটা হচ্ছে এরকম যে এমনভাবে কাজ করো সেটা তুমি এই কাজে যে নিজের বেলায় হোক বা অপরের বেলায় হোক, প্রতিটি ক্ষেত্রেই মানবতাকে একটি লক্ষ্য হিসাবে দেখতে পারি আমরা, নিছক উপায় হিসাবে নয়। অর্থাৎ এটি হলো নৈতিক ক্রিয়ার একটা মূল কথা। তাই কান্ট বলেন যে আমরা যদি নৈতিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কাজ করি তখন আমরা মনে করি যে আমরা শুধু পৃথিবীর নাগরিক নই, বরং একটা উদ্দেশ্য করে একটা প্রকৃত রাজ্যের নাগরিক। এই নাগরিকতায় হচ্ছে বলা যায় যে একাধারে উদ্দেশ্যের রাজ্যের প্রজ্ঞা বা রাজা। এখানে আমরা আমাদের আচরণে নিজেদের পরিণত আইনের প্রতি আস্থাশীল এবং অনুগত। তো এই জার্মানিতে কান্টের দর্শনের প্রভাব ছিল সুদূর প্রসারী। জার্মানির দর্শন চর্চার প্রতি কান্টের দর্শন প্রবল উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করে। মানুষের মনোবিশ্লেষণ এবং ধর্মীয় অনুভূতির ব্যাখ্যার উপরও বিষয়ে কান্টের কৃতিত্ব ছিল কিন্তু অভূতপূর্ব। জ্ঞানতাত্ত্বিক ও পরাতাত্ত্বিক জগতে কান্টের বিশুদ্ধ বুদ্ধির সমীক্ষা গ্রন্থটি ছিল এক বিপ্লবের প্রতীক। ঠিক তেমনি নীতিবিদ্যার ক্ষেত্রে এই ব্যবহারিক বুদ্ধির সমীক্ষা ও প্রজ্ঞাটি গ্রন্থটি এক নতুন যুগের দিশারি। এক কথায় আমরা বলতে পারি কান্টের দার্শনিক চিন্তাকে 19 শতকের মননশীলতা ও বিদ্যা চর্চার কেন্দ্রস্থল বলে অভিহিত করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত কান্ট নিয়ে বেশ আলোচনা করেছি। গত 4-5টা ক্লাসে বিশদভাবে আলোচনা করেছি। তো সেই আলোচনা থেকে আজকে আমরা ক্রিটিক্যাল প্র্যাকটিক্যাল রিজনের এই ব্যবহারিক প্রজ্ঞার বিচার এটা নিয়ে আলোচনা করলাম, যে নৈতিক নিয়ম, কর্তব্য, সদিচ্ছা অর্থাৎ সত্যহীন আদেশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং সেভাবে রিয়ালাইজ করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।